নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দুর্নীতি মুক্ত শিক্ষার দাবিতে এসএফআই আজ প্রতিবাদ অভিযান করছে। শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও স্লোগান নিয়ে তারা আজ দুর্নীতির প্রতিবাদে শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল এবং সেই মিছিল এসে জমা হচ্ছে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এসে কলেজ স্ট্রিটে তা জমায়েত হচ্ছে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এসএফআই। কলেজ স্ট্রিটে পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে কলকাতা বিভিন্ন জায়গা থেকে মিছিল করে কলেজ স্ট্রিটে এসে জমায়েত হচ্ছেন এসএফআই কর্মী সমর্থকরা। সেখানেই তাদের বিভিন্ন আনুষ্ঠানিক সূচি। আমাদের সঙ্গে রয়েছেন কলেজ স্ট্রিট থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, এখন তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে এবং তাদের মূলত ঠিক কি কি সূচি রয়েছে, তাদের স্লোগান কি? দেখো শর্মিষ্ঠা, তোমাকে আমি দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ শহরের বিভিন্ন জায়গা থেকে স্টেশন কিংবা বড় বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে কিন্তু এক এক করে মিছিল অর্থাৎ এসএফআই বাম সংগঠন ছাত্র সংগঠনের মিছিল সেটা কিন্তু আসছে, একে একে এসে এখানে জড়ো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিটে এই মুহূর্তে কিন্তু শুধু ফ্ল্যাগ অর্থাৎ এসএফআই এর সাদা ফ্ল্যাগ যাতে লাল রঙে লেখা সেই সাদা ফ্ল্যাগ কিন্তু দেখা যাচ্ছে। তাদের একটাই দাবি, শিক্ষা বাঁচাও সংবিধান বাঁচাও। তারা কিন্তু বারবার ধরে এটা বলছে। এক এক করে দেখো ছোট ছোট করলে হলেও এসএফআই এর বিভিন্ন অর্থাৎ জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজ থেকে ছাত্র সংগঠন অথবা বাম ছাত্র সংগঠনের মিছিল তারা কিন্তু এই মুহূর্তে ঢুকছে। অর্থাৎ তাদের এখানে মিছিল এই মুহূর্তে অনেকটা শুরু হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু মিছিল করে এক এক করে বিভিন্ন জায়গা থেকে কলেজ স্ট্রিটে এসে পৌঁছাচ্ছে। বাম ছাত্ররা তারা কিন্তু বারবার ধরে দাবি করছে যে দীর্ঘদিন ধরে এখানে অর্থাৎ পশ্চিমবাংলায় কলেজের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সেই ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে তারা আজকে কিন্তু একত্রিত হয়েছে। অন্যদিকে যে দুটি জাথা বেরিয়েছিল সেই দুটি জাথা এসে পৌঁছেছে, আর সেই দুটি জাথা উদ্দেশ্য করেই কিন্তু আজকে মূলত এখানে সমাবেশ হয়েছে। তোমাকে দেখাবো এক এক করে ছোট ছোট করে সবাই কিন্তু ঢুকছে, ছোট ছোট মিছিল করে তারা ঢুকছে এখানে কলেজ স্ট্রিটে। অর্থাৎ এই কলেজ স্ট্রিটের মিছিল ঘিরে আজকে কিন্তু প্রচুর পরিমাণে যেরকম পুলিশি নিরাপত্তা রয়েছে, সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে ছাত্র পরিষদ বাম ছাত্র পরিষদের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু এখন স্বতঃস্ফূর্তভাবে এখানে আসা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তারা কিন্তু শিক্ষায় যেভাবে অরাজকতা চলছে কিংবা শিক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে, সেটা নিয়েও তারা কিন্তু পা মিলিয়েছে, স্লোগান দিচ্ছে। আজকে কিন্তু তারা প্রত্যেকেই এইখানে অর্থাৎ কলেজ স্ট্রিটে এই মুহূর্তে জমায়েত হয়েছে এবং তাদের মিছিল চলে আসার পর পর্যন্ত এখন এখানে শুরু হয়েছে তাদের মিছিল। তুমি নিঃসন্দেহে শুনতেই পাচ্ছ যে মাইকে প্রচার চলছে, অর্থাৎ তাদের নেতারা মাইকে বলছেন, অর্থাৎ মিছিল শুরু হয়েছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এসএফআই রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। বলছি আপনারা কি জন্য এলেন এখানে? আমাদের যে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও শিক্ষা বাঁচাও যে তার দাবিতে আমরা এই আজকে মিছিল করে আসছি, হুগলি জেলা থেকে আসছি। মূল দাবি কি আপনাদের? আমাদের শিক্ষা বাঁচাও সংবিধান বাঁচাও এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে এই রাজ্যে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াইকে চালিয়ে যাওয়ার জন্যই আমাদের সেটাই মূল দাবি। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে মিছিল করে এখানে এসছেন এবং প্রত্যেকেই ছাত্র সংগঠনের বাম ছাত্র সংগঠনের প্রত্যেকে তারা কিন্তু আজকে প্রতিবাদে নেমেছে রাস্তায় এবং মিছিল যেরকম করে এসছে আজকে জমায়েত করে এখানে তারা
তাদের মনের বক্তব্য, তাদের যেটা চাওয়া পাওয়া কিংবা প্রতিবাদের ভাষা, সেটা তারা এখানে বলছে। শর্মিষ্ঠা, একদম আপাতত তোমাকে ধন্যবাদ শঙ্কু। আমরা সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এসএফআই এর পক্ষ থেকে, তাদের প্রতিবাদও চলছে। দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, দড়ি ধরে মারোটান রানী হবে খান খান, দড়ি ধরে মারোটান রানী হবে খান খান, রাজা রানী খান খান, দড়ি ধরে মারোটান। আজকের মূর্তি খান খান করবে কেন? কোথা থেকে এলো রে? কিছুই তো জানো না দেখছি। মূল স্লোগান তো এইটাই হচ্ছে, শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। যেমন বলছি, আমাদের রাজ্যের নিরিখে ইকুয়ালি ইম্পর্টেন্ট চোর ধরো, জেল ভরো, ইডি সিবিআই যাদেরকে ডাকছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের শাসনে বাংলার মানুষ থাকতে রাজি নয়। আমরা এই দাঙ্গাবাজ বিজেপি এবং চাকরিচোর তৃণমূল দুয়ের বিরুদ্ধেই আজকে সমাবেশ করছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তই থাকছে। সিবিআই তদন্তেই সিলমোহর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মানিক ভট্টাচার্যের যে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্তই বহাল রাখা হলো। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বহাল রাখার কথা বলা হয়েছে। হাইকোর্টের তত্ত্বাবধানেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার এবং মহামান্য বিচারপতি ললিতা ব্যানার্জির বেঞ্চ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন কোর্ট মনিটর তদন্ত, সেই কোর্ট মনিটর তদন্ত হবে এবং পিরিয়ডিক্যালি অর্থাৎ টাইম টু টাইম আদালতে রিপোর্ট করতে হবে তদন্তকারী সংস্থাকে। এছাড়া 269 জনের যে চাকরি টার্মিনেট হয়ে গেছিল, সেই টার্মিনেশনই থাকবে, তাদের চাকরি বাতিলই থাকবে। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, সেই সমস্ত নির্দেশ বলবৎ থাকলো এবং সিবিআই তদন্ত করবে এবং সিবিআই যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, টাইম টু টাইম সেটি আদালতকে তারা রিপোর্ট করবে। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। দ্রুত তদন্ত শেষ হওয়ার কথা বলেছেন বিজেপি নেতা। এরপরে কি আর নতুন করে কোর্টের সিদ্ধান্ত নেওয়ার বা নির্দেশ দেওয়ার কোনো প্রয়োজন হয়? যে দুর্নীতি আজকে মানুষের সামনে এসেছে, যে টাকার পাহাড় মানুষ দেখতে পেল বেলঘড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত, এই দুর্নীতিকে কেন্দ্র করে নতুন নতুন মিডল ম্যানের সন্ধান পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকেরই সম্পত্তি কোটি টাকা ছাড়িয়ে যায়। এটা সমস্ত কিছুই মানুষের সামনে আছে। তো স্বাভাবিকভাবেই সবাই এই কোর্টের রায়কে স্বাগত জানাবে। আমরা চাই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক। কোর্ট মনিটর এনকোয়ারি যখন চলেছে, তখন স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু প্রশ্ন হলো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দুটো প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে গেল, প্রত্যেকের জীবন থেকে 7টা বছর চুরি হয়ে গেল। এই পরিস্থিতিগুলো দাঁড়িয়ে আজকে এই তদন্ত চলছে এবং আমরা বিশ্বাস করি এই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হবে, প্রতারিতরা চাকরি পেলেই আমরা সবচেয়ে খুশি হব। বাংলার সর্বনাশ হয়েছে, ভয়ঙ্কর দুর্নীতি চলছে, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রয়েছে, এটাই যথার্থ বলে মত সুজন চক্রবর্তীর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি অথবা মানিক ভট্টাচার্যের অপসারণ সিঙ্গেল বেঞ্চের রায়টাকেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। যুক্তি বিবেচনায় এটাই স্বাভাবিক, সমীচীন। যা চলছে পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগের দুর্নীতি সহ, তার মাথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান সহ আরো অনেকে আছেন। এটা খুব খারাপ হয়েছে, বাংলার সর্বনাশ হয়েছে। স্বাভাবিক কারণেই সিঙ্গেল বেঞ্চের রায় তাকে বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। যথার্থ হয়েছে বলেই আমি মনে করি। সবাই বুঝবেন যে অপরাধের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। ভয়ঙ্কর দুর্নীতি চলছে। ডিভিশন বেঞ্চের রায় অত্যন্ত ইতিবাচক, তদন্ত যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য মনিটরিং করা হচ্ছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে ডিভিশন বেঞ্চের রায় নিতে বললেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মোট 13টা আপিল শুনানি হয়েছে। আজকে ডিভিশন বেঞ্চ তারা
আর সঙ্গত কারণেই বলেছেন যে সিঙ্গেল বেঞ্চের রায় অত্যন্ত যুক্তিসঙ্গত, আইনসঙ্গত, বিধিসম্মত, সাংবিধানসম্মত। তদন্ত চালু থাকবে এবং তদন্ত যাতে দ্রুত সম্পন্ন হয় এ ব্যাপারে মাননীয় সিঙ্গল জাজ তিনি যেমনভাবে মনিটর করছেন, দেখভাল করছেন, করতেই পারবেন। প্রাথমিক অবস্থায় এ তদন্ত আছে, তদন্তের গতি কখনো কখনো আবার আটকে দেওয়ার চেষ্টাও হচ্ছে। এই সবটা দেখেই ডিভিশন বেঞ্চের যে রায় তা অত্যন্ত ইতিবাচক। যারা দোষ করে বিজেপিতে রয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই একই রকম তৎপরতা দেখায় না, কটাক্ষ সাংসদ শান্তনু সেনের। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। বিচার ব্যবস্থার বা বিচারের কোনো রায় নিয়ে আমরা কোনো মন্তব্য করি না। আমরা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরায় বিপ্লব দেবকে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বক্তব্য করতে শুনেছি। বিজেপির মুখ্যমন্ত্রী কিন্তু বাংলার তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, কিন্তু নিশ্চিত করে তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে তো আমাদের প্রশ্ন থাকেই। যখন দেখি যে ভারতীয় জনতা পার্টিতে যারা নেতা নেত্রী রয়েছেন একই রকম দোষদুষ্ট, তাদের বিরুদ্ধে সিবিআই তৎপরতা দেখায় না, বা সিবিআই এর এফআইআর এ যাদের নাম আছে ভারতীয় জনতা পার্টি করার জন্য তাদের কেশাগ্র স্পর্শ করা হয় না, তখন তাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন তো থাকবেই। কিন্তু তদন্ত নিয়ে আমরা কিছু বলবো না, বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল। চোখ রাখবো পরে খবরে। বাংলা দখলের হুঙ্কার মহারাষ্ট্রের ধাঁচে, বাংলা দখলের টার্গেট বিজেপির। দিলীপ ঘোষের ভাষণ, সেই ভাষণে অকাল ভোটের ইঙ্গিত। শুনবো কি বলেছেন দিলীপ ঘোষ। হয়তো হতেও পারে ডিসেম্বরের পরে ভোট হতেও পারে, বিধানসভা আবার হতেও পারে। দিদিমণির যদি নির্বাচন হয়ে যায় তখন মহারাষ্ট্রে হেরে গেছিলাম 2.5 বছর করে সরকার আমাদের, তো তোমাদের তো 1.5 বছর হয়ে গেছে, অনেক করেছে, যাও বাড়ি যাও, ঘুম পেয়েছে বাড়ি যাও। আমার মনে হয় নির্বাচন করতে হবে না, সরকার এমনি হয়ে যাবে। এই যারা আমাদের পার্টি ছেড়ে ওদিকে গেছে না কোটা এমএলএ, সব বেটা দেখবেন আসবে সুদ সমেত 4টা-5টা সঙ্গে নিয়ে আসবে। দাদা আমাকে চেয়ারম্যান করে দিন, 5 পিস এনেছি। দাদা আমাকে মন্ত্রী করে দিন, 9 পিস এনেছি। বলে কিনা মুরগি ধরে নিয়ে আসবে সব বেটা, সরকার হবে বিজেপি। সিবিআই আর ইডি আপনি ভাববেন না পুজোটা শান্তিতে দেখতে দেবে, জেলের ভাত খেয়ে কাটতে হবে, হয়তো টিভিতেও দেখতে পারবেন না দুর্গাপূজা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুদা, 20টা রাজনৈতিক দল বিজেপির পাশ থেকে সরে গেছে, তাই তারা ইডি এবং সিবিআই কে হাতিয়ার করে এবং টাকার থলি নিয়ে ঘুরে ঘুরে সরকার ফেলছে। দিলীপ বাবুকে স্মরণ করিয়ে দিই, বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি, আর এই বাংলায় এই মুহূর্তে রয়েছেন একজন বাঘিনী, তার নাম মমতা ব্যানার্জি। এটা অরুণাচল প্রদেশ নয়, এটা মণিপুর নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা কর্ণাটক, পুরু পন্ডিচেরি বা গোয়া নয়, এটা মণিপুর বা সিকিমও নয়, এটা বাংলা। এখানে আছে মমতা ব্যানার্জি। চেষ্টা করে দেখুন, নরেন্দ্র মোদী অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারি করালেন, কোটি কোটি টাকা খরচা করে চার্টার প্লেন ভাড়া করে সবাইকে নিয়ে গেলেন, অমিত পাল্লবকে দিয়ে একের পর এক ফলস টুইট করালেন। তার নিট রেজাল্ট কি হলো? আপকিবার 200 পারের পর পগার পার, 77টায় জিতেছিলেন। কজন আছে এখন আপনার সাথে? আসুন না দিলীপ বাবু, একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ যদি ক্ষমতা থাকে গ্রহণ করুন। আপনার এই কথা যদি সত্যি হয়, আমি প্রকাশ্যে মঞ্চ বেঁধে আপনাকে সম্বর্ধনা দেব। আর ডিসেম্বরের পর আপনার কথা যখন মিথ্যা প্রমাণিত হবে, যদি মিথ্যা প্রমাণিত হয়, আপনি ন্যাড়া হয়ে ঘোল ঢেলে ঘুরে বেড়াবেন। আসুন, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে। এই চ্যালেঞ্জ রইল ডক্টর শান্তনু সেনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষের উদ্দেশ্যে। ধন্যবাদ শান্তনুদা। দিলীপ ঘোষের বক্তব্য, বাংলা দখলের হুঙ্কার মহারাষ্ট্রের ধাঁচে, বাংলা দখলের টার্গেট বিজেপির। দিলীপ ঘোষের ভাষণে অকাল ভোটের ইঙ্গিত, ভোট না হলে অন্য পথে ক্ষমতা দখলের হুঁশিয়ারি দিলীপ ঘোষে। তিনি কি বলেছেন আরো একবার শুনবো। হয়তো হতেও পারে ডিসেম্বরের পরে ভোট হতেও পারে, বিধানসভা আবার হতেও পারে। দিদিমণির যদি নির্বাচন হয়ে যায় তখন মহারাষ্ট্রে হেরে গেছিলাম 2.5 বছর করে সরকার আমাদের, তো তোমাদের তো 1.5 বছর হয়ে গেছে, অনেক করেছে, যাও বাড়ি যাও, ঘুম পেয়েছে বাড়ি যাও। আমার মনে হয় নির্বাচন করতে হবে না, সরকার এমনি হয়ে যাবে। এই যারা আমাদের পার্টি ছেড়ে ওদিকে গেছে না কোটা এমএলএ, সব বেটা দেখবেন আসবে সুদ সমেত 4টা-5টা সঙ্গে নিয়ে আসবে। দাদা আমাকে চেয়ারম্যান করে দিন, 5 পিস এনেছি। দাদা আমাকে মন্ত্রী করে দিন, 9 পিস এনেছি। বলে কিনা মুরগি ধরে নিয়ে আসবে সব বেটা, সরকার হবে
বিজেপি। সিবিআই আর ইডি আপনি ভাববেন না পুজোটা শান্তিতে দেখতে দেবে, জেলের ভাত খেয়ে কাটতে হবে, হয়তো টিভিতেও দেখতে পারবেন না দুর্গাপূজা। গরু পাচার তদন্তে ইডির প্রশ্নের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইডির এই মুহূর্তে যা আপডেট রয়েছে, অনেক প্রশ্নেই না অভিষেকের, একাধিক প্রশ্নে অভিষেকের উত্তর যে জানা নেই। অভিষেককে প্রথম দফা জিজ্ঞাসাবাদ করছে ইডি। কয়লা পাচার মামলা অভিষেককে জিজ্ঞাসাবাদ ইডির, এবং সেই একাধিক প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর তার জানা নেই কিছুই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। আপডেট। তো প্রথম দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যে জিজ্ঞাসাবাদে একাধিক যে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান প্রথমে তখন জিজ্ঞাসাবাদ করে, সেই পরিপ্রেক্ষিতে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রথম দফায়। যে জিজ্ঞাসাবাদে দেখা হয়েছিল যে বেশ কিছু আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বেশ কিছু বিষয়, সেখানে কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছিল। সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আজকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে যেমন একাধিক জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ তিনি কিন্তু সূত্রের খবর বেশ কিছু প্রসঙ্গ জানা নেই বলে উত্তর দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হয় যে বেশ কিছু জায়গায় তল্লাশি করা হয়েছিল, সে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়। ইডির পক্ষ থেকে বেশ কিছু নথি, অন্যদিকে দেখলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেইখান থেকেও বেশ কিছু তথ্য ইতিমধ্যে তদন্তকারীদের কাছে উঠে এসেছিল। যে তদন্তের ভিত্তিতে কিন্তু মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলবে। সেই কারণেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সমস্ত প্রশ্নের বেশ কিছু উত্তর দিলেও কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি, তিনি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন। অন্য ক্ষেত্রে বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রথম দফা জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে। মূলত দিল্লি থেকে তদন্তকারী আধিকারিক যারা এসেছিলেন তারাই এই জিজ্ঞাসাবাদ চালিয়েছিলেন, কিন্তু অন্যদিকে দেখা যায় যারা কলকাতার দুজন তারা তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু এই শুধুমাত্র জিজ্ঞাসাবাদে ছিল। বাকি দিল্লির যে আধিকারিক যারা মূলত এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল দিল্লির যে হেডকোয়ার্টার সেখানে 8 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ। তার পরবর্তী ক্ষেত্রে যখন একাধিক যে বিভিন্ন জায়গায় তল্লাশি, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, সেই সমস্ত জায়গা থেকে একাধিক তথ্য উঠে এসেছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং দ্বিতীয় দিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। কারণ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যখন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে যে কোর্টের নির্দেশে এখানে এসেছিলেন, দীর্ঘ জিজ্ঞাসাবাদ এই তদন্তকারী তারাই জিজ্ঞাসাবাদ করেছিলেন, এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তার বয়ান নথিভুক্ত করা হয়েছিল। সেই বয়ান দেখিয়ে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেনদেন সংক্রান্ত বিষয়, অন্যদিকে বেশ কিছু অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় এবং তার শালিকা সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও যেটা সূত্রের খবর, কিছু প্রশ্নের উত্তর দিলেও 2-1টি প্রশ্নের উত্তর তিনি জানি না বলে এড়িয়ে গিয়েছেন। যদিও তদন্তকারী অফিসার তারা জানাচ্ছে এই মুহূর্তে লাঞ্চ টাইম হলে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ কিন্তু কিছুক্ষণ পরেই আবার শুরু করবে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটির তলব নিয়ে আজ মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলবো না, বিজেপির কেন্দ্রীয় সরকার প্রতিশোধমূলকভাবে ইডি এবং সিবিআইকে ব্যবহার করছে। আমরা এটা জানি, যে কোনো বড় সমাবেশের পরই তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ওরা এইসব করে। কিন্তু অভিষেক মাথা উঁচু করে প্রতিবারই ইডিতে গিয়েছেন, ওদের সমন কখনো অগ্রাহ্য করেননি, এবং উনি নিজের মতো করে জবাব দিয়ে বেরিয়ে এসেছেন। আমরা এইসব পদ্ধতির তীব্র নিন্দা করি। পিছু হটেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা নেয়, ফের হাইকোর্টে আবেদন জানাবেন তিনি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব। কি জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী একটি মামলা নিয়ে দ্বারস্থ হয়েছিলেন। তা হলো কলকাতা হাইকোর্টের নন্দীগ্রামে যে নির্বাচনী ফলাফল তাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে। নির্বাচনী ফলকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন, আর সেই মামলা থেকে সুপ্রিম কোর্টে এসেছিলেন শুভেন্দু অধিকারী, যাতে কলকাতা হাইকোর্টের পরিবর্তে দেশের অন্যান্য যে কোনো হাইকোর্টে সেই মামলাটিকে স্থানান্তর করা হয়। আজকে সেই মামলার শুনানিতে বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে সেই মামলার শুনানি হয়, এবং শুনানিতে বিচারপতিরা বলেন যে একটি হাইকোর্টে মামলা চলছে এবং সেই মামলাকে শুধুমাত্র আপনার আশঙ্কার বশে অন্য একটি আদালতে হাইকোর্টে স্থানান্তর করার মতো পরিস্থিতি নেই, এবং এরকমটা করা হলে হাইকোর্টের প্রতি সাধারণ মানুষের যে আস্থা, যে ভরসা রয়েছে তা ক্ষুণ্ণ হবে, বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে, তা আমরা হতে দিতে পারি না। আর সেই কারণেই আপনাকে কলকাতা হাইকোর্টেই যেতে হবে। এরপর মামলাটি যখন খারিজ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন শুভেন্দু অধিকারীর আইনজীবী হরিশ সালভে তিনি মামলাটি প্রত্যাহার করে নেন। এর ফলে মামলাটি খারিজ না হয়ে
তিনি মামলাটি প্রত্যাহার করে নেন। এর ফলে তিনি ভবিষ্যতে আচ্ছা। এই বিষয়ে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবেন, আচ্ছা। এই পথ খোলা রইল। ধন্যবাদ রাজীব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি কি বলছেন এই নিয়ে শুনবো। সুপ্রিম কোর্ট ঠিক বলেছেন, যথাযথ বলেছেন। যারা পরামর্শ দিয়েছিলেন যে মমতা এবং তার লোকেরা এখানে অসভ্যতা করেছেন বলেই তারা অসভ্যতা করেছেন যে বিচারপতি একজন নির্দিষ্ট বিচারপতি ঘরে মামলা করা যাবে না, এবং তারা অসভ্যতার স্বীকৃতি দিয়েছেন 5 লক্ষ টাকা জরিমানা আদালতে জমা করে। তার পাল্টা তো আরেকটা বোকামো হতে পারে না যে এই রাজ্য থেকে মামলা সরিয়ে দাও। তার মানে কি দাঁড়ায় যে এই রাজ্যের কোনো বিচারপতি বিচার করতে পারবেন না? এই সমস্ত যারা করছেন তারা প্রকৃতপক্ষে বুঝে হোক না বুঝে হোক আমাদের যে সাংবিধানিক কাঠামো, আমাদের বিচার ব্যবস্থার যে একটা বিশ্বাসযোগ্যতা, সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন। অনুব্রতহীন বীরভূমে প্রত্যেকেই তাদের রাজনৈতিক মাটি শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেমন বিজেপি। বীরভূমের খয়রাসনে আজ শুভেন্দুর সভা রয়েছে এবং 24 ঘন্টা পর সেই একই মাঠে তৃণমূলেরও সভা রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, আজকে বিজেপির যে সভা রয়েছে সেই সভার নেতৃত্বে কারা থাকছেন? একদমই, দেখো সেটা হচ্ছে যে বীরভূমের খয়রাসলের এই যে গোষ্ঠডাঙ্গাল মাঠ, সেই মাঠে আর কিছুক্ষণের মধ্যে জনসভা শুরু হতে চলেছে এবং সেই যে জনসভা, যে মঞ্চ দেখতে পাচ্ছ, এই মঞ্চে কিছু উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা থাকছেন, লকেট অধিকারীও। তবে যেটা নিয়ে সবচেয়ে বিজেপি দুই, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের মধ্যে টক্কর, সেই টক্করটা হচ্ছে যে এই যে জনসভা যে মাঠে হচ্ছে তার 24 ঘন্টা পর, অর্থাৎ আগামীকাল কিন্তু এই মাঠে আরেকটি জনসভা, সেই জনসভা করবে তৃণমূল। অর্থাৎ অনুব্রতহীন বীরভূমে যে এই যে বিজেপির একের পর এক সভা এবং সেই সভার পরে পরেই সেখানে তৃণমূলের সভা, অর্থাৎ এখানে দুটো রাজনৈতিক দলই কিন্তু তাদের শক্তি দেখাতে চাইছে। অর্থাৎ অনুব্রতহীন বীরভূমে তৃণমূল যে একটা হয়ে রয়েছে এখনো, সেটা প্রমাণ করতে চাইছে। অন্যদিকে এই অনুব্রতহীন বীরভূমে যেখানে বিজেপি একের পর এক সভা করে দেখাতে চাইছে যে তাদের সভা হচ্ছে। অর্থাৎ বিজেপি কিন্তু এই প্রসঙ্গে জানিয়েছে যে বাসি ভোজ, যে ভোজ হয়ে যাওয়ার পর যে বাসি ভোজ, তৃণমূলের এই সভাকে বাসি ভোজের সঙ্গে তুলনা করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল জানিয়েছে যে বিজেপি কিন্তু ঘোলা জলে মাছ ধরতে চাইছে। অর্থাৎ তৃণমূল যে চাইছে যে তারা সভা করে সাধারণ মানুষের মনের মধ্যে অর্থাৎ তাদের সমর্থক বেশি হবে, এমনটা কিন্তু নয়। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, এই যে খয়রাসল, অর্থাৎ এই খয়রাসল হচ্ছে দুবরাজপুর বিধানসভার মধ্যে, এই বিধানসভা কিন্তু দুবরাজপুর বিধানসভা হচ্ছে বিজেপির দখলে। অর্থাৎ বীরভূমে যে 11টি বিধানসভা রয়েছে তার মধ্যে একটা বিধানসভায় পেয়েছিল বিজেপি, সেটা হচ্ছে এই দুবরাজপুর বিধানসভা। আর আগামীকালের যে সভা, আজকের যে সভা, এই নিয়ে কিন্তু দুই রাজনৈতিক দল। ধন্যবাদ। ভোজ হওয়ার পরে তো বাসি ভোজ হয় না, তো আজকে তো ভোজ হচ্ছে, আগামীকাল বাসি ভোজ হবে। কিন্তু মনে রাখবেন যে মানুষ বাসি ভোজ খেতে আসে না, ভোজ খেতেই আসে। তো স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি যেটা করবে, তৃণমূল কংগ্রেসকে তার কিছু করতে হবে। মানুষ দিন দিন তৃণমূলের কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে আর এরা ছটপট করছে। দুদিন পরে এদেরকে চোর ধরো, চোরের পিছনে, ডাকাতের পিছনে যেমন ছুটে ছুটে মানুষ, এদেরকে ছুটে ছুটে পিটবে। শুরু হয়ে গেছে সময় কখন। দেখুন, আজকে খয়রাসোলের গোষ্ঠ মাঠে ওখানে বিজেপির একটি সভা আছে, আমরা শুনেছি যেটা, সেটা শুভেন্দু অধিকারী থাকবেন। আগামীকাল আমাদের সারা বীরভূম জেলাতে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে, রাজনৈতিক কর্মসূচি, তারই অঙ্গ হিসাবে আগামীকালকে বিকেল 3:30টার সময় গোষ্ঠমেলার মাঠে আমাদের একটি জনসভা আছে। ভারতীয় জনতা পার্টি বা অন্য বিরোধী রাজনৈতিক দল যদি মনে করেন যে না, অনুব্রতহীন বীরভূমে তারা ঘোলা জলে মাছ ধরে নেবেন, তারা মূর্খের সঙ্গে বাস করছেন। কারণ বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত শক্ত জমির ওপর দাঁড়িয়ে আছে তাদের ভিত, কাজে এখানে অন্য কোনো দলের পক্ষে নাক গলানো খুব মুশকিল আছে।